হ্যালো, আসসালামু আলাইকুম। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের মেজারমেন্ট লেভেল হচ্ছে ৪ রকম। নমিনাল, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও। এবং ইন্টারভাল আর রেশিওর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার কথা যে ইন্টারভালে ট্রু 0 পয়েন্ট নেই আর রেশিওতে ট্রু 0 পয়েন্ট আছে। তো এখন আমরা ৪টা এক্সাম্পল দেখব। এটা আমাদের বলতে হবে যে এটা অ্যান্সার কি হবে। প্রথমে হচ্ছে এজেস অফ প্যারেন্টস ইন লোকাল হসপিটাল। প্রথমে বলা আছে এজেস। আচ্ছা, এজ হচ্ছে একটা সংখ্যা। তো আমাদের এখানে কি এজ ট্রু 0 পয়েন্ট আছে? এজ কি 0 হইতে পারে? হ্যাঁ, এজ 0 হইতে পারে। তো এটা হবে হচ্ছে রেশিও, কারণ ট্রু 0 পয়েন্ট আছে। তারপরে দ্য রেটিং অফ মুভিজ। রেটিং অফ মুভিজ, রেটিং তো কম বেশি হইতে পারে, মানে ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। যেমন 4.7, 4.5। তাহলে এটা কি? এটা হবে হচ্ছে অর্ডিনাল, কারণ এখানে জাজ করা হচ্ছে, মানে এটাকে কম্পেয়ার করা যায় যে এত তারপরে এত। এই যে অর্ডিনাল। দ্য কালার অফ অ্যাথলেটিক শার্টস সোল্ড বাই এ ওকা পার্ক হেলথ। তো এরা বিভিন্ন কালারের শার্ট কিনছে। তো কালার কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি না যে রেড কালারটাই ভালো বেশি, তারপরে গ্রিন কালার। সো এটা হচ্ছে নমিনাল। এই যে সি হবে নমিনাল। আর টেম্পারেচার, আমরা আবারও টেম্পারেচার একটা সংখ্যা, টেম্পারেচার কি ট্রু 0 পয়েন্ট আছে? নেই। তো এটা হবে ইন্টারভাল। এই ডি হবে ইন্টারভাল, আমরা মিলাই নেই। এই যে ইন্টারভাল। তো পরীক্ষার কোশ্চেন এইভাবেই আসে, এভাবে এক্সাম্পল দিয়ে রাখে বলে যে কোনটা কি। এখানে কিছু এক্সারসাইজ আছে। তো আমরা পরের টপিকে যাই, ডাটা কালেকশন অ্যান্ড স্যাম্পলিং টেকনিক। স্যাম্পলিং জিনিসটা কি? আমার কাছে ধরো অনেক বড় একটা পপুলেশন আছে, ধরো 1 লক্ষ মানুষ আছে, তাদের মধ্যে থেকে আমি 50 জনের বা 100 জনের একটা গ্রুপ নিব। এটাকেই মূলত স্যাম্পলিং করা বলে। এখন স্যাম্পলিং, এখানে 2 রকম স্যাম্পলিং সম্পর্কে বলা আছে, র্যান্ডম স্যাম্পলিং আর সিস্টেমেটিক স্যাম্পলিং। সরি, এখানে মেবি 4 রকম স্যাম্পলিং সম্পর্কে বলা আছে, র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড এবং ক্লাস্টার। তো আমরা প্রথমে র্যান্ডম স্যাম্পলিংটা দেখি। র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে এ র্যান্ডম স্যাম্পলিং ইজ এ স্যাম্পল ইন হুইচ অল দ্য মেম্বার অফ দ্য পপুলেশন হ্যাভ ইকুয়াল চান্স অফ বি সিলেক্টেড। এখন এটার এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা মুখস্থ করতে হবে না, জাস্ট বোঝার জন্য। তো বলা আছে যে ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়ার মেনুতে, মানে একটা নতুন ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া খোলা হবে, মানে 2000, আমি শুধু বুঝাই যে 2000 স্টুডেন্ট আছে। তো 2000টা স্টুডেন্টকে একটা করে ইউনিক আইডি দেওয়া হয়েছে, 1 থেকে 2000 পর্যন্ত। এখন তাহলে কি হয়েছে? এখানে সবগুলা পুরো পপুলেশনকে ইউজ করা হয়েছে, 1 থেকে 2000 পিপলকে ইউজ করা হয়েছে। এই যে অল দ্য মেম্বার্স অফ দ্য পপুলেশন হ্যাভ ইকুয়াল চান্স অফ বিং সিলেক্টেড। এই জন্য এটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, যে 1 থেকে 2000 পর্যন্ত সবারই চান্স আছে। সিস্টেমেটিক, সিস্টেমেটিক স্যাম্পলিং এ কি হয়, যে কোনো একটা সিস্টেম ফলো করা হয়। দেখি, এ সিস্টেমেটিক স্যাম্পলিং ইজ এ স্যাম্পল obtained by selecting every KTS member of population where K is a counting number. এখন দেখো, এখানে আমরা উদাহরণটা দেখি। 100 জন এমপ্লয়ি আছে, তো এরা ঠিক করলো যে 100 কোনো একটা নির্দিষ্ট নাম্বার নাম্বার থেকে নাম্বার পর্যন্ত যাবে, কোনো একটা নির্দিষ্ট নাম্বার থেকে শুরু করবে এরা। তো এই 1000টাকে, 1000 এমপ্লয়কে 100 দিয়ে ভাগ দিল, ভাগ দিয়ে ইন্টারভাল 10 পাইলো। এখন আমরা ধরো আমাদের ধরো ওরা করলো যে 1 থেকে 10 এই সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা চুজ করলো, ধরো 4। তাহলে কি করবে? এই যে 4, 4 এর সাথে আবার 10 যোগ করবে, তারপরে 14, তারপরে
24, তারপরে 34। মানে প্রথমে এই 1000 এমপ্লয়িকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ দিয়ে একটা নির্দিষ্ট সংখ্যক এমপ্লয়ি নিয়ে আসলো, তারপরে যে কোনো একটা সংখ্যা চুজ করলো, সেই সংখ্যার সাথে এই 10 ভাগ করলো। এভাবে এরা কি করবে, 100টা এমপ্লয়ি নেবে। তো এইভাবে সিস্টেমেটিক স্যাম্পলিং, একটা সিস্টেমের মাধ্যমে ওরা এই এমপ্লয়িগুলো সিলেক্ট করলো। তারপরে স্ট্র্যাটিফাইডটা বোঝাটা একটি ইম্পর্টেন্ট এবং একটু কঠিনও আছে, বলি। A stratified sample is a sample obtained by dividing the population into subgroups or strata according to some characteristic relevant to the study. Then subjects are selected from each subgroup. এখন আমরা এটা আগে বুঝি। প্রথমে কি বলছে, আমি আবার বলতেছি, এটা বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা এক্সাম্পলটা এমনভাবে আসে বোঝা যায় না যে কোনটা স্ট্র্যাটিফাইড আর কোনটা না। এখন বলি, প্রথমে কি বলছে, ডিভাইডিং দ্য পপুলেশন ইনটু সাবগ্রুপস। প্রথমে ধরো এই যে উই ওয়ান্ট টু সার্ভে 200 ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাভয়েড দেয়ার হ্যাবিটস অ্যান্ড নো অ্যাবাউট স্টুডেন্টস পপুলেশন কনসিস্ট বোথ আন্ডারগ্রাজুয়েট অ্যান্ড ফোর গ্রাজুয়েট, হাউএভার undergraduate and graduate. However, the university population 80% undergraduate, 20% graduate. এখন কি বলছে, divided the population into subgroups. এখন 200টা, প্রথমে দেখো 200টা পপুলেশন আছে, 200টা স্টুডেন্ট, 200টা স্টুডেন্টকে প্রথমে একটা সাবগ্রুপে ভাগ করা হলো। যে সাবগ্রুপটা কি, একটা হচ্ছে আন্ডারগ্রাড, একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, একটা হচ্ছে গ্রাজুয়েট। এটা কিন্তু ক্যারেক্টারিস্টিকের মাধ্যমে, যে আন্ডার গ্রাজুয়েট আর গ্রাজুয়েট, এই যে ক্যারেক্টারিস্টিকের মাধ্যমে দুইটা সাবগ্রুপে ভাগ করা হলো, যেটা সংজ্ঞায় বলা আছে। তারপরে দেন সাবজেক্ট আর সিলেক্ট ফ্রম ইচ গ্রুপ। এখন প্রত্যেকটা গ্রুপ থেকে এই যে দুইটা সাবগ্রুপ ভাগ করা হলো, আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট, এই দুইটা থেকে নেওয়া হবে, সেটা এখানে বোঝাইছে। যে র্যান্ডমলি পিক 160 স্টুডেন্টস ফ্রম আন্ডার গ্রাজুয়েট এবং 40 ফ্রম গ্রাজুয়েট। তাহলে জিনিসটা কি হলো, প্রথমে ধরো 200 জন স্টুডেন্ট আছে। এখন 200 জন স্টুডেন্টের মধ্যে ক্যারেক্টারিস্টিক্সের ভিত্তিতে ভাগ করে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট এই দুই ভাগে ভাগ করা হলো। তারপরে আন্ডার গ্রাজুয়েট থেকে কিছু এবং গ্রাজুয়েট থেকে কিছু নিয়ে স্টাডিটা করা হবে। এখন যদি এই 200 জন ইউনিভার্সিটি স্টুডেন্ট না হয়ে স্কুলের স্টুডেন্ট হইতো, তাহলে আমাদের কি থাকতো, আমাদের থাকতো সায়েন্স, আর্টস, কমার্স। তখন সায়েন্স থেকে, আর্টস থেকে, কমার্স থেকে স্টুডেন্ট নেওয়া হয়তো। আশা করি আমরা এটা বুঝছি। এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে যত সংখ্যা থাকবে সেটাকে দুইটা মানে সাবগ্রুপে ভাগ করতে হবে, দুইটা না, ঠিক সাবগ্রুপে ভাগ করতে হবে। সেই সাবগ্রুপ থেকে তারপরে মানুষ নিতে হবে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্সাম্পলে এটাই ঘুরাই দিবে। তারপর হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। A cluster sampling is obtained by dividing the population into sections or clusters, then selecting one or more clusters, using all the member in the cluster as the member of the sample. আচ্ছা, এখন এটা বুঝাই। এই যে এখানে এক্সাম্পল যেটা আছে এটা দিয়ে বুঝাই। প্রথমে ধরো একটা সিটিতে 50টা স্কুল আছে। এখন 50টা স্কুলের মধ্যে একটা এক্সপেরিমেন্ট করা হবে। 50টা মানে একটা সিটিতে 50টা স্কুল আছে, এখন একটা এক্সপেরিমেন্ট করা হবে। তো 50টা স্কুলের মধ্যে র্যান্ডমলি 10টা স্কুলকে সিলেক্ট করা হলো। এখন এই 10টা স্কুলের সব স্টুডেন্টের মধ্যে সব স্টুডেন্টকে নিয়ে এই রিসার্চটা করা হবে। আমি আবার বলি, ধরো 50টা স্কুল আছে একটা সিটিতে, 10টা স্কুল সিলেক্ট করা হলো। ক্লাস্টার স্যাম্পলিংয়ের সময় 10টা স্কুলের সবাইকে নিয়ে এই রিসার্চটা করা হবে। এইটাই হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। এখন এই ক্লাস্টার আর স্ট্র্যাটিফাইডের মধ্যে পার্থক্য আছে। স্ট্র্যাটিফাইডে কিন্তু বলা নাই যে সবাইকে নিতে হবে। প্রথমে আমরা 200টা স্টুডেন্টের মধ্যে
2 ভাগে ভাগ করলাম, ভাগ করার পরে আন্ডার গ্র্যাড থেকে কিছু স্টুডেন্ট নিলাম, গ্র্যাড থেকেও কিছু স্টুডেন্ট নিলাম। আর কিন্তু ক্লাস্টার স্যাম্পলিং এ কি, প্রথমে 50টা স্কুল ছিল একটা সিটিতে, ওখান থেকে 10টা স্কুল সিলেক্ট করলাম। তো 10টা স্কুলের সবাইকে নিয়ে কাজ করতে হবে। এই সবাইকে নিয়ে কাজ করার ব্যাপারটা স্ট্র্যাটিফাইড ছিল না। এটা কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে আমাদের সাহায্য করবে। তো এবার আমরা আসলাম লেকচার 5-এ। লেকচার 5-এ উদাহরণ দেওয়া আছে র্যান্ডম স্যাম্পলিং। যেমন র্যান্ডম স্যাম্পলিং, এত পপুলেশন আছে, ধরো এতগুলো পপুলেশন আছে, এগুলো গাড়ি স্যাম্পল করা হলো। তারপরে সিস্টেমেটিক, যে কোনো একটা সিস্টেমে নেওয়া হচ্ছে 3, প্রথমে ধরো 3, 3-এর পরে 6, 6-এর পরে 9, 9-এর পরে 12, 3 করে বাড়ছে। সিস্টেমে সিস্টেমে সিস্টেম মেনটেন করে সিলেক্ট করা হয়েছে। তারপরে হচ্ছে স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড তো বুঝাইছিলাম, ক্লাস্টার এটাও আমরা বুঝাইছিলাম। সো এখানে আমরা আর দেখলাম না। এই যে এখানে সামারি টানা আছে, এটা একটু মনে রাখলে জিনিসটা করতে সুবিধা হবে। এখন আমরা দেখব যে এই চারটা কোন স্যাম্পলিং মেথডের মধ্যে পড়ে। আমরা প্রথমটা দেখি। আউট অফ 10 হসপিটালস ইন মিউনিসিপ্যালিটি এ রিসার্চার সিলেক্ট 1 অ্যান্ড কালেক্ট রেকর্ডস। 10টার মধ্য থেকে একটাকে সিলেক্ট করছে এবং ওই একটা থেকে 24 ঘন্টায় সব রিপোর্ট নিছে। সব রিপোর্ট নিছে ডাইরেক্ট বলা নেই, কিন্তু বুঝে নিতে হবে সব রিপোর্ট নিছে। তাহলে এরকম যখন হয় তখন কি হয়, আমরা ক্লাস্টার মনে রাখো। আগের একটু আগে আমি কি বললাম যে ক্লাস্টারের ক্ষেত্রে কিন্তু যাদের সিলেক্ট করা হয় তাদের থেকে সব ডাটা নেওয়া হয়, এই যে ক্লাস্টার। এখন এ রিসার্চার ডিভাইডেড বি, এ রিসার্চার ডিভাইড এ গ্রুপ অফ স্টুডেন্ট অ্যাকর্ডিং টু জেন্ডার, মেজর ফিল্ড, লো এভারেজ, হাই গ্রেড, পয়েন্ট এভারেজ। Then she randomly selects 6 students from his group. আচ্ছা, প্রথমে ক্যারেক্টারিস্টিক্সের হিসাবে ভাগ করা হয়েছে, তারপর ওখান থেকে ধরো এটা মেইন স্টুডেন্ট, তারপরে ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে 2 ভাবে ভাগ করা হবে, কয়েকভাবে ভাগ করা হয়েছে, তারপর ওখান থেকে 6 পিপল সিলেক্ট করা হয়েছে। এটা কার সাথে মিলে? স্ট্র্যাটিফাইড। কারণ এখানে বলা হয়নি যে সব পিপল সিলেক্ট করা হয়েছে, 6 পিপল সিলেক্ট করা হয়েছে। এই যে স্ট্র্যাটিফাইড। The subscribers to a magazine are numbered. Then a sample of these people is select random. এটা তো র্যান্ডম স্যাম্পলিং পড়ে বোঝা যাচ্ছে। এই যে এভরি 10 বোতল, প্রতি 10 বোতল কেটিএইচ, এটাও তো ডাইরেক্ট বোঝা যাচ্ছে যে এটা সিস্টেমেটিক। কেন? কারণ এখানে কেটিএইচ বোতল সিলেক্ট করা হচ্ছে, এই জন্য এটা সিস্টেমেটিক। সিস্টেমেটিক কি মনে করো প্রথমে 10 নাম্বার বোতল সিলেক্ট করলো, তারপর আবার 20 নাম্বার সিলেক্ট করবে, একটা সিস্টেমের মাধ্যমে 10-10 করে যোগ হচ্ছে, এটা একটা সিস্টেম, এই জন্য এটা সিস্টেমেটিক। সো এখন আমরা দেখব এক্সপেরিমেন্টাল ডিজাইন, এই টপিকটা। এটা এখানে বলা আছে কি, আমাদের স্টাডি 2 প্রকার মূলত, একটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি। এখন আমরা দেখি। In an observational study, the researcher merely observe what is happening or what had happened in the past and try to draw conclusion based on this observation. এখন অবজারভার রিসার্চার কি করে, যেটা হইছে পাস্টে হইছে সেটার মাধ্যমে একটা কনক্লুশন টানার চেষ্টা করে। আর ইন এক্সপেরিমেন্টাল স্টাডি the researcher manipulate one of the variable and tries to determine how manipulation influence other variables. এখানে রিসার্চার কি করে, যে কোনো একটা ভেরিয়েবল অথবা কয়েকটা ভেরিয়েবল চেঞ্জ করার চেষ্টা করে, চেঞ্জ করে দেখে যে রেজাল্টটা কি ইফেক্ট পড়তেছে। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি।
তারপরে এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা বলা আছে, এটা সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। তারপরে এই যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা কিরকম স্টাডি, এক্সপেরিমেন্টাল অর, এই যে এক্সপেরিমেন্টাল আর অবজারভেশনাল, এটা আমাদের বলতে হবে। সো আসো, হোয়াট ওয়াজ দিস অবজারভেশনাল আর এক্সপেরিমেন্টাল স্টাডি, তো আমরা আগে এটা পড়ি। A researcher randomly assigned 10 people to each 3 group. 10 people is 3 group, মানে 30 people। আমি বোঝার জন্য লিখলাম। Group 1 was instructed to write an essay about the hassle in their life. Group 2 was instructed to write an essay about circumstances that made them feel thankful. Group 3 was asked to write an essay about events that they felt neutral. After the exercise, they given a questionnaire on their outlook of life. The researcher found that those who wrote about circumstances that made them feel thankful had more optimistic outlook on life. The conclusion is that focusing on positive makes you more optimistic about life in general. Based on this study, answer the following questions. So what was this? An observational and experimental study. এটা অবশ্যই একটা এক্সপেরিমেন্টাল স্টাডি। আচ্ছা, এটা কেন এক্সপেরিমেন্টাল স্টাডি? কারণ এখানে দেখো ভেরিয়েবল কয়েক রকম আছে, মানে 3 গ্রুপকে 3 রকম ভেরিয়েবল দিছে। আমার কথা কি বুঝছো? যে এটা গ্রুপ 1, গ্রুপ 1-এ কি কোন ব্যাপারে লিখতে বলছে? হ্যাঁ, গ্রুপ 1-কে বলছে যে এসে অ্যাবাউট হ্যাসেলস ইন লাইফ। গ্রুপ 2-কে বলছে এসে অ্যাবাউট সার্কামস্টান্সেস দ্যাট ফিল দেম ফ্রি, দ্যাট মেড দেম ফিল থ্যাঙ্কফুল। অ্যান্ড গ্রুপ 3-কে বলছে ইভেন্টস দ্যাট দে ফেল নিউট্রাল। 3টা ভেরিয়েবল আছে। সো এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল স্টাডি, এখানে ভেরিয়েবল আলাদা। এই যেখানে ব্যাখ্যা আছে, দিস ইজ অ্যান এক্সপেরিমেন্টাল স্টাডি সিন্স দ্য ভেরিয়েবলস টাইপ অফ এসে ওয়াজ রিটেন ম্যানুপুলেটেড। ব্যাখ্যাটা যে কোনোভাবে লেখা যেতে পারে। হোয়াট দিস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? এখানে যে টাইপস অফ এসেটা আছে, যেটা এই ক্যান্ডিডেটরা লিখছে, গ্রুপের মেম্বাররা লিখছে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ এসে তো ঠিক করে দেওয়া। তো কোশ্চেন নাম্বার 3, হোয়াট ওয়াজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? এই অ্যান্সারটা অনেক গোছালোভাবে লেখা যায়, কিন্তু আমরা ডাইরেক্ট কি বুঝি? আমরা এখান থেকে কি বুঝতে পারছি? আউটলুক অন লাইফ। আউটলুক অন লাইফটাই কিন্তু 3 গ্রুপের কাছ থেকে বের করা হয়েছে। তো যেই গ্রুপ ছিল বেশি পজিটিভ, তাদের মোর অপটিমিস্টিক, মানে যারা বেশি থ্যাঙ্কফুল ছিল, তাদের মোর অপটিমিস্টিক আউটলুক বের হয়েছে। তো আমাদের এখানে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? আউটলুক অন লাইফ। এখানে কোশ্চেনটা আরো গোছানোভাবে লেখা যে দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াজ দ্য এ স্কোর অন দ্য লাইফ আউটলুক কোশ্চেনারি। এখন ডি নাম্বারটা দেখবো, হোয়াট মে বি কনফাউন্ডিং ভেরিয়েবল ইন দ্য স্টাডি। কনফাইন্ডিং ভেরিয়েবল মানে কি? ফাইন্ডিং ভেরিয়েবল মানে হচ্ছে আর যেসব ভেরিয়েবল এইটার রেজাল্টটাকে ম্যানুপুলেট করতে পারো, যেমন এজ। আমরা যদি বিভিন্ন এজের মানুষ নেই তাহলে ম্যানুপুলেট হতে পারো, অথবা বিভিন্ন ইনকামের মানুষ নেই তাহলেও রেজাল্টটা ম্যানুপুলেট হবে, মানে রেজাল্টটা চেঞ্জ হইতে পারে। এই যে সাচ অ্যাজ এজ, ইনকাম, আরো কিছু কথা লেখা আছে। তো হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট স্যাম্পল সাইজ? এই যে স্যাম্পল সাইজ, আমরা তো প্রথমে দেখলাম 10টা পিপল নিচে 3টা গ্রুপ থেকে, মানে 30, স্যাম্পল সাইজ 30। ডু ইউ এগ্রি উইথ দ্য কনক্লুশন? কনক্লুশনে কি বলা আছে?
দ্য কনক্লুশন ইজ ফোকাসিং অন পজিটিভ মেক্স ইউ মোর অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ জেনারেল। তা কনক্লুশনের সাথে আমি এগ্রি, আমি বলবো যে এগ্রি হইতেও পারি, আবার বলতে পারি যে না, এটা ভেরি করে, পার্সন টু পার্সন ভেরি করবে। তো পার্সন টু পার্সন ভেরি করবে, এটা বলাই বেশি ভালো। এই যে অ্যান্সার উইল ভেরি। তো আজকের লেকচার এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।